প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় সৃজনশীল প্রশ্ন 2। তো আমরা কতে প্রশ্নে দেখতে পাচ্ছি, কতে বলছে আমাদের লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। তো আমরা শুরুতে ক দিয়ে করব। তো প্লিজ শুরুতে বলবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ শিক্ষার্থীবিন্দু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। তো চলো আমরা শুরু করি। তো আমাদের শুরুতে প্রশ্ন বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। অর্থাৎ 1 থেকে 25 তারিখ পর্যন্ত যে কয়েকটা লেনদেন দেওয়া আছে, প্রশ্নে বলছে যেগুলো লেনদেন নয় চিহ্নিত করার জন্য। তো আমি দেখতে পাচ্ছি 2 নম্বর লেনদেনটি লেনদেন নয়। তো আমি প্রশ্নটা পড়ি। 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। আমি দেখতে পাচ্ছি 18 নম্বর প্রশ্নটা লেনদেন নয়। এর কারণ হলো একজন ম্যানেজার কেবল নিয়োগ দিছে, ম্যানেজার এখনও পুরো মাস চাকরি করে নাই, তাকে কোনো টাকা দেওয়া হয়নি, কেবল নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু অর্থের কোনো আদান প্রদান হয় নাই, ম্যানেজার এখনও সময় দেয় নাই, যার জন্য এটি লেনদেন নয়। তো আমরা অ্যান্টিভুক্ত করব এখন। তো শিক্ষার্থীবিন্দু কতে আমার প্রশ্ন ছিল যেগুলো লেনদেন নয় নির্ণয় করার জন্য। তো আমরা একটু আগে একটা প্রশ্ন পড়ছি, 2 নম্বর প্রশ্নটা ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো আমি হিসাবভুক্ত করলাম তারিখ বিবরণ টাকা 2017 সালের জানুয়ারি 2 নম্বর লেনদেন ছিল। ম্যানেজার নিয়োগ 18,000 টাকা, এটি লেনদেন নয়। তো ম্যানেজার নিয়োগ টাকার ফিগার হলো 18,000। এরপরে আমরা দেখব আর কোনো প্রশ্ন আছে কি না যেটি লেনদেন নয়। তো শিক্ষার্থীবিন্দু এরপরে আমি দেখতে পাচ্ছি 12 নম্বর প্রশ্ন, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। তো মালিক নিজের পকেট থেকে ছেলের স্কুলের বেতন দিলেন। এটা ব্যবসার সাথে কোনো ক্রমে কোনো সম্পর্ক নাই, কেননা ব্যবসায় টাকা আসে নাই, যায়ও নি। তো এই মালিকের এটা সম্পূর্ণ পার্সোনাল। তো ব্যবসার সাথে যেহেতু জড়িত নয়, সুতরাং এটি লেনদেন নয়। তো শিক্ষার্থীবিন্দু আমি লিখছি 12 নম্বরের লেনদেনটি, যেটি লিখছি ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান, টাকার ফিগার হলো 2,000 আর আগে ছিল 18,000। 18 আর 2 যোগ করলে হবে 20,000। হ্যাঁ, টোটাল লেনদেন নয় 20,000 টাকা। তো আজকে আমাদের অধ্যায়টা ছিল অধ্যায় 2, হ্যাঁ, হিসাব বিজ্ঞান অধ্যায় 2 ছিল। তো 2-এর সৃজনশীল 2-এর ক এর মধ্যে 2 নম্বর এবং অর্থাৎ 2 তারিখ এবং 12 তারিখ এই দুইটা লেনদেন ছিল না। তো আমরা এভাবে ঘর করে আমরা প্র্যাকটিস করব। তো এইদিকে 18 আর 2 যোগ করলে 20,000 হয়। তো শিক্ষার্থীবিন্দু এর মাধ্যমে ক শেষ, এরপরে আমরা খ দেখব। তো শিক্ষার্থীবিন্দু খ নাম্বার আমাদের করতে বলা হয়েছে। খতে আমাদের বলছে সয়ন ট্রেডার্স এর লেনদেনগুলো হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। তো আমাদের বলছে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করার জন্য বলছে 1 থেকে 25 তারিখের লেনদেনগুলো কেন লেনদেন হয়েছে, যেগুলো লেনদেন এগুলো ব্যাখ্যা করতে বলছে। তো আমরা ব্যাখ্যা করি। তো শিক্ষার্থীবিন্দু আমরা এই ধরনের একটা ঘর করব। এটা হলো 2-এর খ, তারিখ লেনদেন কিনে কারণ, এই ধরনের একটা আমরা ঘর করব। তো এই কারণে আমরা ব্যাখ্যাগুলো এখানে দিব, আর এখানে লেনদেন কিনে আমরা লিখব, আর এদিকে তারিখ লিখব। তো এই শুরুতে আমরা লেনদেনগুলো ব্যাখ্যা করার আগে একটা সূত্র আছে, আমরা সূত্রটা একটু পড়ে নিই। তো শিক্ষার্থীবিন্দু আমি এই যে লিখছি হিসাব সমীকরণের সূত্রটি, সম্পদ সমান দায় প্লাস মূলধন মাইনাস খরচ প্লাস আয় মাইনাস উত্তোলন। আর এতটুকু অংশের নাম হলো মালিকানা সত্ত্বার অংশ। অর্থাৎ এতটুকুর যোগ বিয়োগ করে যেই ফিগারটা পাবো তাকে আমরা মালিকানা সত্ত্বা বলি থাকি। তো শিক্ষার্থীবিন্দু এখানে মূলধন যোগ হবে মালিকানা সত্ত্বার ভিতরে যে হিসাবগুলো, আমরা মূলধন যোগ করব, খরচ বিয়োগ করব, আয় যোগ করব, উত্তোলন বিয়োগ করব। আর এদিকে টোটাল সম্পত্তি বসে এবং এপাশে দায় বসবে। অর্থাৎ টোটাল সম্পত্তি আর টোটাল এই ফিগারটা সবসময় কি হয়, সমান হয়। টোটাল সম্পদ আর টোটাল এই ফিগারটা সবসময় সমান হয়। এটা হলো মালিকানা সত্ত্বার সূত্র। তো আমরা যাক মালিকানা সত্ত্বার সূত্রটা খেয়াল রাখবো। হিসাব সমীকরণের সূত্রটা আমরা খেয়াল রাখবো। সম্পদ সমান দায় মূলধন মাইনাস খরচ প্লাস আয় মাইনাস উত্তোলন।
তো চলুন আমরা একটা একটা করে প্রশ্ন পড়ে আমরা এগুলো বুঝব। তো শিক্ষার্থীবিন্দু, প্রথম আমার প্রশ্ন হলো ব্যবসায়ে মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। তো এখন আমি এই লেনদেনটা একটু ব্যাখ্যা করি। ব্যবসায়ে যেহেতু ৭৫,০০০ টাকা আসছে, তো ব্যবসায়ে সবসময় দুইটা পক্ষ অবশ্যই প্রভাব বিস্তার করবে। তো এখানে একটা পক্ষ হলো ব্যবসায়ী নগদ টাকা আসছে, তাহলে নগদ নামক সম্পত্তি বাড়বে। অন্যদিকে যেহেতু মালিকে নিয়ে আসছে, তাহলে মালিকানা সত্তা বাড়বে। তাহলে শিক্ষার্থীবিন্দু, এখানে একদিকে নগদ টাকা বাড়ছে, নগদ টাকাকে আমরা কি বলি? সম্পদ বা অ্যাসেট, অর্থাৎ এ বৃদ্ধি। অন্যদিকে মালিকানা সত্তা, তো মালিকানা সত্তা হলো কি আমার? মালিকানা সত্তা আমরা দিয়ে লিখি, ইকুইটি। ইংলিশে বলে ইকুইটি, বাংলায় বলে মালিকানা সত্তা, অর্থাৎ বৃদ্ধি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি লিখছি 1 নম্বরের লেনদেন। হ্যাঁ, তারিখের ঘরে লিখলাম 1, আর এটি লেনদেন। তো আমি কারণে লিখছি নগদ অর্থ মূলধন স্বরূপ আনয়ন করাই। নগদ অর্থ মূলধন স্বরূপ আনয়ন করাই। নগদ অর্থ অর্থাৎ বৃদ্ধি, মানি তো অ্যাসেট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি বা মালিকানা সত্তা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তো মালিকানা সত্তা ইংরেজি হলো ইকুইটি। তো ইকুইটির ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি। তো ইকুইটি বা মালিকানা সত্তা জিনিসটা হলো অর্থাৎ এতটুকুর ঘরকে আমরা মালিকানা সত্তার বলি, এতটুকু ক্যালকুলেশনকে মালিকানা সত্তা বলি। তো যেহেতু এর ভিতরে মূলধনটা আছে, তাহলে আমরা মূলধনকে মালিকানা সত্তা বলবো। হ্যাঁ, তো মালিকানা সত্তা অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। তো তাহলে একদিকে নগদ অর্থ মূলধন স্বরূপ আনয়ন করাই, নগদ অর্থ অর্থাৎ বৃদ্ধি বা মালিকানা সত্তা বৃদ্ধি পেয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন যাব শিক্ষার্থীবিন্দু। পরের প্রশ্ন বলছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো যেহেতু এটি লেনদেন নয়, আমরা কত ব্যাখ্যা করছি এটি লেনদেন না। তো এরপরে 7 তারিখে প্রশ্ন বলছে ধারে পণ্য বিক্রয়। তো শিক্ষার্থীবিন্দু, ধারে যদি আমরা পণ্য বিক্রয় করি, ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। তো ধারে পণ্য বিক্রি করলে একদিকে আমার আয়, আমরা স্বাভাবিকই জানি বিক্রি করলে আয় হয়, একদিকে আয়। অন্যদিকে তার থেকে টাকা এখনও পাইনি, পাবো, যেহেতু ধারে টাকা পাবো। তো এই টাকা তার থেকে যে আমি পাবো, এটাকে অ্যাসেট হিসেবে ধরা হয়, অর্থাৎ দেনাদার। হিসাব বিজ্ঞানের ভাষায় কারো থেকে যদি আমরা টাকা পাই, তাকে আমরা বলি দেনাদার। আর দেনাদার হলো সম্পদ অ্যাকাউন্ট। কেননা একটা লোক থেকে আমি অনেক টাকা পাবো, এই টাকাটা আমার ক্যাশে থাকা যে কথা, ব্যাংকে থাকাও সে কথা, এটা অ্যাসেট। তাহলে ধারে যে পণ্য বিক্রি করলাম, তার থেকে আমি টাকা পাবো, এই টাকা যে পাবো এটা আমার সম্পত্তি। তাহলে দেনাদার হলো সম্পদ, দেনাদার সম্পদ, তার থেকে টাকা পাবো, এটি দেনাদার। তো একদিকে দেনাদার বাড়ছে, অর্থাৎ সম্পদ বাড়ছে, আর অন্যদিকে বিক্রিটা হলো আয় বাড়ছে। তো আমরা খাতায় হিসাবভুক্ত করব। তো শিক্ষার্থীবিন্দু, 7 নাম্বারটা লেনদেন আমরা একটু আগে প্রশ্ন পড়ছি ধারে পণ্য বিক্রয়। তো আমি ব্যাখ্যা লিখছি ধারে পণ্য বিক্রয় করাই দেনাদার বৃদ্ধি। দেনাদার মানে কি? কারো থেকে আমরা টাকা পাবো। তো আমরা যেহেতু ধারে মাল বিক্রি করছি, তার থেকে টাকা পাবো না? অবশ্যই পাবো। তো তার থেকে যে টাকা পাবো তাকে সম্পদ বলা হয়, অর্থাৎ বৃদ্ধি, অ্যাসেট বৃদ্ধি। অন্যদিকে এই যে মাল বিক্রি করছি, এতে আমার আয় হয়েছে না? আয়। আর আয় হলে আমরা হিসেব সমীকরণে কি করি? আয় হলে আমরা যোগ করি, অর্থাৎ মালিকানা সত্তা বাড়ছে। এতটুকুর গড়কে বলা হয় মালিকানা সত্তার গড়। এতটুকুর গড়কে মালিকানা সত্তার গড় বলে। তো মালিকানা সত্তার ঘরে আমরা আয় হলে যোগ করি আয়। তো আয়রে কি বলি আমরা? এতটুকুকে মালিকানা সত্তার ঘর বলি, অর্থাৎ আয় মানে ইকুইটি বা মালিকানা সত্তা বাড়ছে। তো মালিকানা সত্তা ইংরেজি হলো ইকুইটি, অর্থাৎ আমরা দিয়ে প্রকাশ করি, ইকুইটি বৃদ্ধি পেয়েছে। তো শিক্ষার্থীবিন্দু, আশা করি 7 নাম্বার লেনদেনটা আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমরা প্রশ্ন পরেরটা পড়ে নিই। তো শিক্ষার্থীবিন্দু, পরের প্রশ্ন নগদে মণিহারি ক্রয়। তো নগদে যদি মণিহারি কিনি, একদিকে আমার খরচ। মণিহারি মানে হলো কাগজ, কলম, পেন্সিল, স্টেপলার, এগুলো কিনলে এগুলো আমার এক ধরনের খরচ। এই যে নামগুলো বললাম,
এগুলো ব্যবসার প্রয়োজনে কিনতে হয়, দৈনন্দিন হিসাব পরিচালনা করার জন্য খাতা কলম পেন্সিল প্রয়োজন হয়, আর এগুলো কিনলে ব্যবসায়ের খরচ হয়। তো যার জন্য এই খাতা কলম পেন্সিল এগুলোকে আমরা মনিহারি বলি। তো মনিহারি যেহেতু ক্রয় করছি এই জন্য আমার খরচ হয়েছে, একদিকে খরচ, অন্যদিকে আমার নগদ টাকা চলে গেছে। তাহলে শিক্ষার্থীবিন্দু এটা দুটো পক্ষ, একটা পক্ষ হলো আমার নগদ টাকা চলে গেছে অর্থাৎ সম্পদ কমছে, অন্যদিকে হলো আমার খরচ হয়েছে। তো খরচটা আমরা কোথায় কী করি, খরচটা মালিকানা সত্তার ঘরে থাকে, তার মানে কি মালিকানা সত্তা কমছে, খরচ হলে মালিকের অধিকার কমে। একদিকে মালিকানা সত্তা কমছে অর্থাৎ ইকুইটি বা হ্রাস, মালিকানা সত্তা ইংরেজি ইকুইটি মানে হ্রাস। একদিকে আমার খরচ, অন্যদিকে নগদ টাকা গেছে। তো আমি এই খাতায় এন্ট্রি দিই। তো শিক্ষার্থীবিন্দু 10 তারিখ লেনদেন আমি লিখছি, 10 তারিখ লেনদেন নগদে মনিহারি ক্রয়ের ফলে মালিকানা সত্তা বা হ্রাস এবং নগদ হ্রাস ঘটেছে, অর্থাৎ মনিহারি কিনাই খরচ হয়েছে, আর খরচটা আমরা কি করি মালিকানা সত্তার ঘরে, এতটুকু হলো মালিকানা সত্তার ঘর, খরচটা কি করি মাইনাস করি, অর্থাৎ মালিকানা সত্তা কমছে। হ্যাঁ, মালিকানা সত্তা কমছে বা হ্রাস, ইংরেজি ইকুইটি বা মালিকানা সত্তা হ্রাস। এবং এই যে মালটা কিনলাম নগদে, তাকে টাকা দিছি না, এই জন্য নগদে এই হ্রাস ঘটেছে। নগদ অর্থাৎ নগদ মানে অ্যাসেট, নগদ টাকাকে আমরা সম্পদ বলি, অর্থাৎ এ হ্রাস ঘটেছে। তো শিক্ষার্থীবিন্দু আশা করি আমরা 10 নম্বর লেনদেন বুঝতে পারছি। তো আমরা চলুন এরপরে প্রশ্নটা পড়ে নিই। তো পরের প্রশ্ন, শিক্ষার্থীবিন্দু মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন, এটি লেনদেন নয়, আমি কতে ব্যাখ্যা করছি। পরের প্রশ্ন 20 তারিখ সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তো শিক্ষার্থীবিন্দু একদিকে আমার নগদ টাকা পাইছি, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি মানে অ্যাসেট বৃদ্ধি বা বৃদ্ধি, একদিকে নগদ টাকা বৃদ্ধি, অন্যদিকে সুমনা ট্রেডার্স থেকে যেহেতু আমি পাইছি তাহলে বুঝতে হবে কি সুমনা ট্রেডার্স আমার দেনাদার, তার থেকে আমি টাকা পাওয়ার ছিলাম। হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা যার থেকে টাকা পাই তাকে বলি দেনাদার। তো দেনাদারটা সম্পত্তি, একটা লোক থেকে যে আমি অনেক টাকা পাই এটা সম্পদ না, অবশ্যই সম্পদ। তো এখন এই দেনাদার থেকে যে টাকা পাই গেছি, এখন এই দেনাদার নামক সম্পত্তি কমছে, অন্যদিকে নগদ টাকা পাইছি না, নগদ টাকা বাড়ছে। তো চলুন আমরা খাতায় এন্ট্রি করি। তো শিক্ষার্থীবিন্দু 20 তারিখের লেনদেন, এটি আমার লেনদেন, 20 তারিখ এটি লেনদেন। তো ওই যে সুমনা ট্রেডার্স থেকে নগদ টাকা পাইছি, আমি লিখছি নগদত্ব পাওয়ার ফলে বৃদ্ধি, মানে কি মানে অ্যাসেট মানে সম্পদ বৃদ্ধি। তো সুমনা ট্রেডার্স থেকে যেহেতু আমরা নগদ টাকা পাইছি, হ্যাঁ নগদ টাকা পাইছি সুমনা ট্রেডার্স থেকে, এই জন্য বৃদ্ধি মানে অ্যাসেট বৃদ্ধি, নগদ টাকা সম্পদ। অন্যদিকে যার থেকে পাইছি সে আমার কি দেনাদার, হিসেব বিজ্ঞানের দেনাদারকেও সম্পদ বলে, কারো থেকে যে আমি টাকা পাই এটি আমার সম্পদ, দেনাদার সম্পদ। তো দেনাদার নামক সম্পদ হ্রাস পাইছি, অর্থাৎ এই যে দেনাদার যে পেয়ে গেছি টাকা পাইছি, দেনাদার কমছে না, দেনাদার নামক হ্রাস পাইছে মানে অ্যাসেট হ্রাস পাইছে। তো শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা এই লেনদেনটা বুঝতে পারছেন। এরপরে আমরা লাস্ট 25 নম্বর এন্ট্রিতে যাব, লাস্ট এন্ট্রি আমাদের এটা। শিক্ষার্থীবিন্দু লাস্টে 25 তারিখ লেনদেন হলো বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। এই যে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, বিজ্ঞাপন বাবদ যে আমার খরচ, তো একদিকে এটা খরচ, দুইটা পক্ষ শিক্ষার্থীবিন্দু একটু খেয়াল করুন, দুইটা পক্ষ, একটা পক্ষ হলো বিজ্ঞাপন বাবদ খরচ, এটা খরচ অ্যাকাউন্ট, অন্যদিকে আমার নগদ টাকা কমে গেছে। তাহলে আমরা দুইটা পক্ষ পেয়ে গেলাম, একটা পক্ষ হলো আমার নগদ টাকা কমছে, অন্য পক্ষ হলো খরচ। তো এই দুইটা এন্ট্রি আমরা খাতায় এখন হিসাবভুক্ত করব। তো শিক্ষার্থীবিন্দু 25 তারিখের এই লেনদেনটি এটা লেনদেন, আর লেনদেন কেন আমি এখন ব্যাখ্যা করব। আমি লিখছি বিজ্ঞাপন বাবদ নগদে পরিশোধে মালিকানা সত্তা হ্রাস, অর্থাৎ বিজ্ঞাপনটা হলো খরচ, আর খরচ হলে আমরা কি করি, খরচ হলে বিয়োগ, এই যে সূত্রে লিখে আছে খরচ হলে বিয়োগ, অর্থাৎ এই ঘরটা তো মালিকানা সত্তার ঘর, তো খরচ হলে যেহেতু বিয়োগ, এই কথার অর্থ হলো মালিকানা সত্তা হ্রাস, এই জন্য আমি লিখছি মালিকানা সত্তা
ই হ্রাস, ই মানে কি মালিকানা সত্তা বা ইকুইটি হ্রাস। এবং এই যে বিজ্ঞাপন বাবদ যে টাকা দিছি এতে নগদ টাকা কমছে না, এবং লিখছি কি নগদ অর্থ এই হ্রাস পেয়েছে, অর্থাৎ এই মানি অ্যাসেট, নগদ অর্থ নামক সম্পত্তি কমছে, অন্যদিকে বিজ্ঞাপনটা হলো খরচ, এতে মালিকানা সত্তা কমছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আজকের প্রশ্ন বুঝতে পারছেন। তো এই আজকের জন্য আমরা রাখবো। প্লিজ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী 2 নম্বরের গতে। আজকে আমরা আলাপ করলাম 2-এর ক এবং খ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আলাপ করব 2-এর গ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।